স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুভা। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি। এই সময়সীমাকে যৌক্তিক মনে করে না দলটি। সকালে রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। এ নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত 18 ডিসেম্বর সংবাদ সম্মেলনে পঞ্চদশ সংশোধনীর রায়কে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে টানা 3টি নির্বাচন অবৈধ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে 2014, 18 এবং 2024-এর যে একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট, যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে অবৈধ সংসদ ছিল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে নির্বাচন রোডম্যাপ এবং সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় তা হতাশার। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। নির্বাচনের তারিখ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মনে করি যে এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 21 ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারবেন না। সে কারণে সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল, জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা জনসভায় আয়োজন করেছে বিএনপি। খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সমাবেশ স্থলে কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে, এখন সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? দেখুন তাসনুভা, জামালপুর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুটি উপজেলা, সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ বিএনপির উদ্যোগে যে আয়োজিত জনসমাবেশ, সেটা কিন্তু একদম স্রোতে পরিণত হয়েছে, জনস্রোতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, নেতাকর্মীদের ঢল নেমেছে বলা যায়। যদি আমার চারপাশে যদি আমি একটু দেখাতে চাই যে আসলে যে এই সমাবেশটা দীর্ঘ অপেক্ষার পর সমাবেশটা হচ্ছে, যেটা দীর্ঘ 15 বছর পর এই ধরনের সমাবেশের স্বাদ বা যে উৎসাহ বা উৎসব, সেই উৎসবে কিন্তু মেতেছে পুরো দেওয়ানগঞ্জের যে মাঠটি আছে, দেওয়ানগঞ্জের থানা উপজেলা, সেখানে আমি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। শুধু তাই নয়, তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রান্তিক যে নেতাকর্মীরা রয়েছেন প্রত্যেকে কিন্তু এসেছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই জনসমাবেশে অংশ নিয়েছেন। পাশাপাশি এই সমাবেশ স্থলের প্রধান অতিথি সহ যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন, ঢাকার কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। আর সেক্ষেত্রে প্রধান অতিথি নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও উপস্থিত হয়েছেন। এছাড়াও তৃণমূল পর্যায়ে যে এখন যে বক্তব্য দিচ্ছে, সেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে তৃণমূল পর্যায়ে এমনকি প্রান্তিক যে নেতাকর্মী রয়েছে, তারা প্রত্যেকেই যে ধরনের শোষণ, নিপীড়ন এবং কি জুলুম, অত্যাচার, গুম সহ নানাভাবে যারা ধৈর্য ধরে ছিলেন, তাদের যে ধৈর্যের সেই ধৈর্যটা আজকে শেষ হতে চলছে। শুধু তাই নয়, আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বা সুষ্ঠুভাবে
পরিচালনা হয়, এমনকি সাধারণ মানুষের সঙ্গে যাতে সঠিক ব্যবহার বা ভালো ব্যবহারের মাধ্যমে ভোটের যে আনুষ্ঠানিকতা সেগুলো যাতে সম্প্রচার বা বিভিন্ন জায়গায় প্রচারণা থেকে শুরু করে নানা কর্মসূচি যেগুলো আছে সেগুলোর দিক নির্দেশনা কিন্তু এই সমাবেশ স্থল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু দিচ্ছেন। এর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে আগামী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু তৃণমূল নয়, প্রান্তিক নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বানও কিন্তু জানিয়েছেন এই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। তো এই ছিল তাসনুবা এইখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তাসনুবা। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জুলাই আগস্ট আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, আর তা বাস্তবায়ন করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন তিনি। সাংবাদিকদের এসব কথা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10:15টায় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আসামিদের নেওয়া হয় ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার গণহত্যার মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরার কথা থাকলেও তদন্ত শেষ করতে 2 মাসের সময় বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন টিম। পাশাপাশি সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে 20 ফেব্রুয়ারি অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি, সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর আরো জানান, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এই ট্রাইব্যুনালের বিচার করার এখতিয়ার নেই দাবি করে আবেদন করেছেন আসামি জিয়াউল আহসান। আদালতকে বিতর্কিত করতেই এমন আবেদন বলে জানান চিফ প্রসিকিউটর। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে যেভাবে শত শত মানুষ গুমের শিকার হয়েছে, এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি। এ সময় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, গুমের ঘটনায় অন্তর্বর্তী সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া ন্যায় ও স্বচ্ছ রাখার পক্ষে যুক্তরাষ্ট্র। গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে ইউনূসের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে যে প্রস্তুতি ঘোষণা দিয়েছে, তাতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি। দুদকের করা আবেদনে এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের 125টি অ্যাকাউন্ট এবং 22 কোটি 65 লাখ টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে 1092 কোটি টাকার ঋণের নামে আত্মসাতের অভিযোগে ইসলামিক ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আলোচিত ব্যবসায়ী এসালমের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম এবং 2 ভাই সহ 58 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলাটি করেন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত। মামলার এজাহারে বলা হয়েছে, ইসলামিক ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092 কোটি টাকা ঋণ নেওয়া হয়। এসালম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরোয়ার চৌধুরীকে সামনে রেখে মাত্র 3 বছরে ওই টাকা হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি। এ কাজে সহযোগিতা করেন ইসলামিক ব্যাংকের 34 কর্মকর্তা। এসব কর্মকর্তার পাশাপাশি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট 58 জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি নির্ধারিত সময় ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। একই সঙ্গে তারা সাতপন্থীদের প্রতিহতের ডাক দিয়েছে। এদিকে সংঘর্ষ ও প্রাণহানির পর আজ ফাঁকা টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দান। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলে পুরো এলাকা।
তোরাক তীরে দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির পর আজ ফাঁকা ইজতেমা ময়দান। নিরাপত্তা কবজায় ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকা। বন্ধ রাখা হয়েছে টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কটি। মাঠ থেকে সরানো হচ্ছে সামিয়ানা, সরানো হচ্ছে বাঁশের খুঁটিও। অভিযোগ উঠেছে বুধবার রাতে সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ও জিনিসপত্র নষ্ট করা হয়েছে। আলমারি ভেঙে লুট করা হয়েছে নগদ টাকা। আমাদের বহুত কুড়ার থেকে মাল লেগেছে, গাড়ি পুড়ে দিচ্ছে, তারপরে মোটরসাইকেল 10-15টা পুড়ে দিচ্ছে। আমাদেরকে আমি সাহেব পাঠাইছে পাহারা দেওয়ার জন্য, যাতে করে এখান থেকে কেউ চুরি করে কোনো কিছু না নিতে পারে। এদিকে নিহত 4 জনের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 2টি মরদেহ দেয়া হয়েছে পরিবারের কাছে। মারার পরে তার মুখটা এমনভাবে থেতলো করে দিছে যে চেনার উপায় ছিল না। বলে সকাল থেকে পরিস্থিতি অনেক ভালো এবং আশেপাশের পরিস্থিতি অনেক শান্তিপূর্ণ আছে। 2 জনের লাশ হস্তান্তর হয়েছে পরিবারের কাছে, আর তাদের মামলার বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। এদিকে বৃহস্পতিবার জুবাইরপন্থীরা 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমার ঘোষণা দিয়েছেন, আর হতাহতের ঘটনায় মামলা করার কথাও বলেছেন। আমাদের লোকগুলো হত্যা করলো, আমরা অবশ্যই এই হত্যা মামলা দায়ের করব। রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার কথা জানিয়েছে ডিএমপি। ডিবিসি নিউজ ডেস্ক। মিয়ানমারে আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ। 8 ডিসেম্বরের পর মংডু শহরের কাইন্দাপাড়া জান্তা সরকারের নাকহাকা কেরাম নামে ক্যাম্প সহ 270 কিলোমিটার এলাকা দখলে নিয়েছে। বুধবার রাত 12টার পর থেকে মিয়ানমারের ওপার থেকে বোমা ও মার্টারশেলের বিকট শব্দে কেঁপে ওঠে টেকনাফের সাবরাং ও শাহপুরী দ্বীপের বাড়িঘর। এ নিয়ে আতঙ্কে আছেন স্থানীয়রা। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক বলেন, রাখাইন রাজ্যে অদ্ভুত পরিস্থিতির কারণে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক হয়। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। D8 সম্মেলনে যোগ দিতে গত বুধবার মিশর যান ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার 2024 সালের শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়েছে। মিশর এই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানায়। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দিয়েছেন নিহত সেনাদের পরিবারের সদস্যরা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, মইনুর আহমেদ, নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 57 জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বাংলাদেশের 2টি প্রধান বাহিনীকে ধ্বংস করে আওয়ামী লীগ মতবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই গণহত্যা চালানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার, গুম ও হয়রানি করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘন। পরিবারের সদস্যরা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে যে মাত্রায় ষড়যন্ত্র হয়েছে তা বিডিআর বা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য নয়, সার্বভৌমত্ব ধ্বংস করার জন্যই। তারা বলেন, যারা প্রকৃত কুশীলব তাদের যেন নাম উঠে আসে, এই জন্যই অভিযোগ দাখিল করা হয়েছে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবি সেনার পরিবারদের। এই এতগুলা অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা, এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা বাংলাদেশকে ভালোবাসতো, বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত, আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার। আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট নয় IMF। টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর উদ্যোগে সতর্ক থাকার আহ্বান সংস্থাটির। বাংলাদেশ মিশন প্রধানের। IMF প্রতিনিধি দলের 16 দিনের সফর শেষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সংকট উত্তরণে আবারও তাগিদ দেন রাজস্ব আহরণ বাড়ানোর। জানান, ফেব্রুয়ারিতে IMF বোর্ড সভায় সিদ্ধান্ত হবে 4র্থ কিস্তি ছাড়ের। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, IMF যতটা বলছে দেশের অর্থনীতি ততটা খারাপ নয়।
কোনোভাবেই হ্রাস টানা যাচ্ছে না জিনিসপত্রের দাম বৃদ্ধির লাগামের। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের মতো অনেক দেশ মূল্যস্ফীতির চ্যালেঞ্জে পড়লেও এখন তারা সামলে উঠেছে। সংবাদ সম্মেলনে আইএমএফ মিশন প্রধানও বললেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। আইএমএফ প্রোগ্রামে থাকা একমাত্র বাংলাদেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পিছিয়ে আছে। যদিও এর পেছনে বৈশ্বিক অনেক কারণ আছে, তবে আমরা আরেকটু ভালো ফলাফল প্রত্যাশা করেছিলাম। 22,000 কোটি টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। টাকা ছাপিয়ে সংকট সামাল দেওয়ার ঝুঁকি আছে, এতে করে মূল্যস্ফীতি আরেক দফা বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংক যে কৌশল নিয়েছে তা সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। কোনো কারণে পরিকল্পনা সফল না হলে ঝুঁকি বাড়বে। সংস্থাটি বলছে, চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি নামবে 3.8%। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৈদেশিক সহায়তা জরুরি বলেও মত তাদের। মিশন প্রধানের কাছে প্রশ্ন ছিল, এর আগে বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতির দেশ বললেও এখন কি এমন হলো? আইএমএফ এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সংস্থাটি অর্থনীতি নিয়ে কাজ করে। তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে বিচার বিশ্লেষণ করা হয়। তবে আগামী বছর অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশাও মিশন প্রধানের। একই সঙ্গে আবারও তাগিদ দিলেন কর জিডিপি রেশিও বাড়ানোর। মিশন প্রধান জানান, 5 ফেব্রুয়ারির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে ঋণের চতুর্থ কিস্তির। আর নতুন করে চাওয়া $75 কোটি অনুমোদন যদি মেলে, তাহলে চলতি অর্থবছরে $130 কোটি ঋণ সহায়তা মিলবে আইএমএফ থেকে, যে অর্থ বাংলাদেশ পাবে ফেব্রুয়ারির শেষ নাগাদ। এদিকে সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় অর্থ উপদেষ্টা জানান, আইএমএফ শঙ্কার কথা বললেও অর্থনীতির অবস্থা ততটা খারাপ না। আর যেটা ইকোনমিক পিকচারটা ওরা ফ্র্যাঙ্কলি বলেছি, তোমরা সঠিক তথ্য দেবে। আমরা ওই ডেটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, ডেটা নিয়ে আমরা কোনো ম্যানিপুলেশন হবে না, যা আছে তাই দেবো। এ সময় শ্বেতপত্রের তথ্য উপাত্ত নিয়েও সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। 420টা একটা হোয়াইট পেপার লিখেছে, বেশিরভাগই আপনার ডিরাইভড নলেজ, ওরা নতুন করে কিছু বের করে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত থেকে আমদানি করা বেশিরভাগ পণ্য রেলপথের মাধ্যমে আসত চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে, অথচ এখন আমদানির পরিমাণ তলানিতে ঠেকেছে। গত অর্থবছর থেকে কমতে শুরু করেছে লেনদেন। চলতি অর্থবছরে তা নেমেছে শূন্যের কোটায়। মূলত ডলার সংকট এবং বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েনে আমদানি রপ্তানি কমেছে অনেকটাই, ভাটা পড়েছে বাণিজ্যিক সম্পর্কেও। এই অবস্থায় বিকল্প দেশের নজর ব্যবসায়ী ও আমদানিকারকদের। চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য। আন্তর্জাতিক এই স্টেশনে আগের মতো ভিড়ছে না পণ্যবাহী ট্রেন। এক প্রকার খা খা করছে গোটা বন্দর এলাকা। আমদানি রপ্তানি কম হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন বন্দর নির্ভর ব্যবসায়ী ও শ্রমিকরা। পোর্টে আগে খুব মাল আসতো, ওয়াগন আসতো ভারত থেকে, এখন আমরা সবাই বেকার হয়ে গেছি। প্রত্যেক দেশের থেকে এলসি হয়ে আছে, এলসি হচ্ছে, শুধুমাত্র এই দেশের এই পরিস্থিতির কারণে মালগুলো আসছে না। গত 5 অর্থবছরে ক্রমেই কমতে থাকে আমদানি রপ্তানির পরিমাণ। তবে গত অর্থবছর ডলার সংকটের চরম প্রভাব পড়ে দর্শনা বন্দরে। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে তা আরও তলানিতে নেমেছে। এমন পরিস্থিতিতে ভারত ছাড়া তৃতীয় দেশের দিকে নজর ব্যবসায়ী ও আমদানিকারকদের। তারা বলছেন, রেলপথে সবথেকে বেশি আমদানি হতো কাঁচা পণ্য, পশুখাদ্য এবং নির্মাণ সামগ্রী। এসব পণ্য আমদানিতে বিকল্প দেশের সাথেও চুক্তি করা সম্ভব। ব্রাজিল থেকে ভুট্টা, আর্জেন্টিনা থেকে সয়াবিন ভুসি আমদানি করতেছে, এটাও একটা কারণ দর্শনাপুর দিয়ে মাল না ঢোকার। আগে এলসি হতো ভুট্টা, ভুসি, গম, তারপর ফ্ল্যাশ, পাথর, এখন এগুলো কিছু সব বন্ধ। শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে ইয়ারটা ঠিকমতো মাল না আসাতে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে 5ই আগস্টের আগেই ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে স্থবিরতা দেখা দেয়। বর্তমান পরিস্থিতি আরও জটিল। 5ই আগস্টের এই দেশের এই অস্বাভাবিক পরিস্থিতির পর অনেকটা একটা শূন্যের কোঠায় নেমে এসেছিল আমাদের ইম্পোর্ট। পরবর্তীতে স্বাভাবিক কার্যক্রমে চলে আসতে শুরু করেছে, আরও বেশি ইম্পোর্ট আশা করতেছে। রেলবন্দর সংশ্লিষ্টদের প্রত্যাশার সব প্রতিকূলতা কাটিয়ে আবারও দর্শনা বন্দর হয়ে উঠবে কর্মমুখর। ডিবিসি নিউজ ডেস্ক।
মুন্সিগঞ্জে এই মৌসুমে আমদানি করা আলু বীজের দাম আকাশচুম্বী, বেড়েছে সার, কীটনাশক ও শ্রমিক মজুরিও। কৃষকদের অভিযোগ, ডিলার ও আমদানিকারকদের যোগ সাজশে বেড়েছে দাম। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পর্যাপ্ত পরিমাণে দেশি বীজ মজুদ থাকলেও কৃষকের আগ্রহ আমদানি করা বীজে, তাই একে পুঁজি করে ফায়দা লুটছে অসাধু ব্যবসায়ীরা। তবে বীজ সহ অন্যান্য উপকরণের দাম নিয়ন্ত্রণে তৎপর কৃষি বিভাগ। আলু উৎপাদনে প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে বীজ, সার ও কীটনাশকের দামের ঊর্ধ্বগতির কারণে কৃষকের মাঝে হাহাকার। গত বছর যে 50 কেজি বীজ বিক্রি হয়েছে 10,000 টাকায়, এবার সেই একই বীজ কিনতে গুনতে হচ্ছে 28 থেকে 31,000 টাকা পর্যন্ত। বেড়েছে মজুরি খরচও। বীজ আলু গতবারের তুলনায় অতিরিক্ত বেশি, যেটা আমরা বাক্স কিনছি 8 হইতে 9,000, এখন মার্কেটে আছে প্রায় 30। সারেরটা বেশি লাগতেছে, জমি না এটা বেশি লাগতেছে, আলুটা বেশি লাগতেছে, মনে করেন পত্তাটা বেশি লাগতেছে। তো সামনে যদি আলু না পায় তত মানুষ কৃষক মরার অবস্থায়। কৃষকদের অভিযোগ, আমদানিকারক ও ডিলাররা যোগসাজশ করে প্রান্তিক কৃষককে জিম্মি করছে। আমদানি করা বীজ সংকটের অজুহাতে 3 গুণ দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। আলুর রিসিটে 14,000, বেচে 28,000, আমরা কৃষক কি করে বাজি? 1 কেজি আলু 545 দাম পড়ে। তবে বীজ ডিলাররা বলছেন, এবছর চাহিদার তুলনায় বীজ অনেক কম আমদানি হয়েছে। এছাড়াও আমদানি করা বীজ বেশি দামে কেনায় বিক্রি হচ্ছে বাড়তি দামে। এবছর আলুর চাহিদা আমাদের মুন্সিগঞ্জে অনেক বেশি। এখন হল্যান্ডের লেগা মানুষ অনেক চাহিদা। হল্যান্ডের আলু বাজারে 11,000 টা আলু বর্তমানে 25,000 বিক্রি আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, পর্যাপ্ত দেশি বীজ মজুদ থাকলেও আমদানি করা বীজে ঝুঁকছে কৃষক। এর সুযোগ নিয়ে অধিক মুনাফা করছে অসাধু ব্যবসায়ীরা। তবে এটি নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন তারা। যেহেতু এটা অনেক কম পরিমাণে এসছে, এই জন্য এটা চাহিদা যেহেতু বেশি, কোনো অসাধু দোকানদার এরকম বিক্ষিপ্ত ঘটনা আসলে ঘটাচ্ছে। প্রশাসনের সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি, তারা সবাই বাজার মনিটরিং করছে। ইতিমধ্যে কিন্তু মোবাইল কোর্টও করা হয়েছে। চলতি মৌসুমে মুন্সিগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,45,195 টন। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলামযোগ্য মাছ, মুরগি খাদ্যসহ 111 কন্টেনারে 2,350 টন বিভিন্ন ধরনের পণ্যের ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। সকালে বন্দর রিপাবলিক ক্লাবের পেছনে খালি জায়গায় এসব পণ্য ধ্বংস করার উদ্যোগ নেয় কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, ধ্বংস তালিকার পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত চিংড়ি, আদা, প্রাণী খাদ্য, হিমায়িত মাংস, ম্যান্ডারিন মিট অ্যান্ড বোন মিল, মাছ ও মুরগির খাদ্য। এসব পণ্য ধ্বংস করা হলে বন্দরের অনেক জায়গা খালি হবে। 21শে নভেম্বর 3 দিনে 21 কন্টেইনারে আদা, পেঁয়াজ, মাল্টা, ম্যান্ডারিন এবং ড্রাগন ধ্বংস করা হয়। আমদানি পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার 30 দিনের মধ্যে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে তাকে নোটিশ দেয় কাস্টমস। নোটিশ দেওয়ার 15 দিনের মধ্যে এই পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও। সঙ্গে থাকুন।